আলাদা আলাদা চিন্তাভাবনার অধিকারী দুজন মানুষ। তাদের একজনের পৃথিবী অন্যজনের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু ভাগ্য তাদেরকে বেঁধে ফেলে একই সুতোয়। কিন্তু কিভাবে জানতে হলে দেখতে থাকুন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার মুভি কাদালিকা নিরামলাই, যার অর্থ ভালোবাসার জন্য কোনো সময়ই নেই। মুভির শুরুতে আমরা দেখতে পাই প্রিয়া নামের একটি মেয়ে তার হাজব্যান্ড কারানকে সাথে নিয়ে হসপিটালে এসেছে কৃত্রিম গর্ভধারণের জন্য। সাধারণত কৃত্রিমভাবে গর্ভধারণে ব্যর্থ দম্পতিরা আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দিয়ে থাকেন। অপারেশন রুমে শুয়ে শুয়ে প্রিয়া ভাবতে থাকে কেমন হবে তার অনাগত সন্তান। প্রিয়া তো এটাও জানে না যে তার সন্তানের বাবা কে। হসপিটাল কর্তৃপক্ষের রুল অনুযায়ী স্পার্ম ডোনারের যাবতীয় ইনফরমেশন গোপন রাখা হয়, তাই প্রিয়া কোনোদিনও জানতে পারবে না তার সন্তানের আসল বাবা কে। এসব ভাবতে ভাবতেই অ্যানেস্থেশিয়ার প্রভাবে প্রিয়া জ্ঞান হারায়। কিন্তু প্রিয়া কেন আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে যাচ্ছে সেটা দেখানোর জন্য কিছুদিন আগের ঘটনা তুলে ধরা হয়। প্রিয়া কারণ নামের একটি ছেলেকে ভীষণ ভালোবাসে। পারিবারিকভাবে 2 মাস পরে তাদের বিয়ের ডেট ঠিক করা হয়েছে। বিয়ের পরে তারা দুজনে আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করে। বিয়ে হবার সাথে সাথেই তারা যেন বাইরে চলে যেতে পারে তাই কারণ আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয়। কিন্তু তারা জানতে পারে ম্যারেজ সার্টিফিকেট না থাকার কারণে ভিসা পেতে তাদের অনেক লেট হবে। তাই কারণ আর প্রিয়া সিদ্ধান্ত নেয় তারা লুকিয়ে কোর্ট ম্যারেজ করবে, যাতে তাদের ভিসা পেতে সুবিধা হয়। 2 মাস পরে যেহেতু তারা পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছে, তাই প্রিয়া আর এই ব্যাপারটিতে আপত্তি করে না। প্রিয়া বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে, তাই সে মনে মনে চিন্তা করে বিয়ের পরে সে খুব দ্রুত বাচ্চা নিয়ে নেবে। শহরের বহু ফার্টিলিটি সেন্টার আর সেখানে নানান দম্পতিদের ভিড় দেখে প্রিয়া মনে মনে ভয় কাজ করে যে সেও যদি কখনো মা না হতে পারে তবে তো তার জীবনটাই বৃথা হয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা সিদ্ধার্থকে দেখতে পাই। সিদ্ধার্থ একজন ইঞ্জিনিয়ার। তার মতে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ বাচ্চার জন্ম নেওয়া সে একদমই পছন্দ করে না। তার মতে পৃথিবী তার বর্তমান জনসংখ্যার ভার নিতেই হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে নতুন করে সন্তান জন্ম দিয়ে পৃথিবীর বোঝা ভারী করাটা সম্পূর্ণ অযৌক্তিক একটা ব্যাপার। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে নিজে তো কখনো বাবা হবেই না, এমনকি সে তার বন্ধুদেরকেও এই ব্যাপারে সতর্ক করে দেয়। কিন্তু সিদ্ধার্থের বন্ধু সেতু বাচ্চা অনেক পছন্দ করে। সে ভীষণভাবে বাচ্চার বাবা হতে চায়, কিন্তু সে একজন গে, অর্থাৎ সে কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। তাই সেতু সিদ্ধান্ত নেয় যে সে একাই বাচ্চার বাবা এবং মা দুজনেরই দায়িত্ব পালন করবে। তাই সেতু ফার্টিলিটি সেন্টারে গিয়ে নিজের স্পার্ম সংগ্রহ করে রাখতে চায়, যাতে সে ভবিষ্যতে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সন্তানের বাবা হতে পারে। সেতু তার বন্ধু সিদ্ধার্থ এবং গোরাকে সাথে নিয়ে হসপিটালে যায় নিজের স্পার্ম স্টোর করে রাখতে। সিদ্ধার্থর এতে মত না থাকলেও বন্ধুকে সঙ্গ দিতে সে তাদের সাথেই যায়। সেতু একা একা নিজের স্পার্ম সংরক্ষণ করে রাখতে কিছুটা নার্ভাস ফিল করছিল, তাই সে সিদ্ধার্থ এবং গোরাকে রিকোয়েস্ট করে যে তারাও যেন নিজেদের স্পার্ম সংরক্ষণ করে রাখে। সিদ্ধার্থ রাজি না হলেও 2 বন্ধুর জোড়াজুড়িতে একসময় সেও রাজি হয়ে যায়। রিসেপশনে গিয়ে ফর্ম পূরণ করার সময় সিদ্ধার্থ ইচ্ছে করেই নিজের ভুল নাম এবং ঠিকানা লেখে। এরপরে তারা 3 জন 3টি কাপ নিয়ে নিজেদের স্পার্ম কালেক্ট করতে যায়। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে স্পার্মের কাপগুলো রিসেপশনে জমা দেয়। রিসেপশনের মেয়েটি সেতু আর গোরার স্পার্ম রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখে, আর ভুলবশত সিদ্ধার্থের রেখে যাওয়া কাপটি নিয়ে ডোনারের বক্সে রেখে দেয়। হসপিটাল থেকে বের হয়ে সিদ্ধার্থ তার গার্লফ্রেন্ড নিরুপমার সাথে দেখা করতে চায়। 1 সপ্তাহ পরে নিরুপমা আর সিদ্ধার্থের এঙ্গেজমেন্ট, সেটা নিয়েই তারা কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে সিদ্ধার্থ আর নিরুপমার মাঝে ঝামেলা শুরু হয়। সিদ্ধার্থের কাছে বিয়ে, সন্তান এই সব কিছুই মূল্যহীন। তার মতে দুটো মানুষকে একসাথে থাকার জন্য বিয়েটা ইম্পর্টেন্ট নয়। সে শুধুমাত্র নিরুপমার মন রাখার জন্যই এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের পরে সে কখনো সন্তান নিতে চায় না। আর ওদিকে নিরুপমার কাছে বিয়ে, সংসার, সন্তান এই সব কিছুই অনেক গুরুত্বপূর্ণ। সিদ্ধার্থ কথা শুনে নিরুপমাকে বিয়ে আর সন্তানের চিন্তা বাদ দিয়ে নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতে বলে। জানিয়ে কথায় কথায় তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে নিরুপমা সিদ্ধার্থের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। একদিন অফিসে কাজ করার সময় প্রিয়ার কাছে কারণের কল আসে। কারণ জানায় তাদের আমেরিকার ভিসা রেডি হয়ে গিয়েছে, যার জন্য কারণ প্রিয়ার সাথে দেখা করে সেলিব্রেট করতে চায়। কিন্তু প্রিয়ার অফিসের কাজ থাকার কারণে সে সেই মুহূর্তে যেতে পারে না। কিছুক্ষণের মধ্যে প্রিয়া নিজের কাজ শেষ করে কারণের সাথে দেখা করতে যায়। যাওয়ার সময় সে কারণের জন্য একটি ওয়াইনের বোতল নিয়ে যায়। প্রিয়ার কাছে কারণের ফ্ল্যাটের চাবি থাকার কারণে সে কারণকে কিছু না জানিয়ে চলে আসে কারণের সাথে দেখা করতে। কিন্তু কারণকে সারপ্রাইজ দিতে এসে প্রিয়া নিজেই সারপ্রাইজ হয়ে যায়।
সেখানে গিয়ে প্রিয়া দেখতে পায় কারণ অন্য একটি মেয়ের সাথে ব্যক্তিগত সময় কাটাচ্ছিল। প্রিয়া এসব দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না যে কারণ তাকে এত ভালোবাসে সে কিভাবে তার সাথে চিট করতে পারে। কারণ তখন বাইরে এসে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে যে তারা ড্রিঙ্কস করার কারণে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। কিন্তু প্রিয়া রেগে গিয়ে কারণের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে প্রিয়াকে দরজা বন্ধ করে বসে থাকতে দেখে প্রিয়ার বাবা মা এসে তাকে বারবার ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পর দরজা খুলে দিলে তার বাবা মা ভেতরে গিয়ে দেখতে পায় প্রিয়া সিগারেট আর ওয়াইনের বোতল নিয়ে বসে আছে। প্রিয়া তাদেরকে কারণের ব্যাপারে সবকিছু খুলে বলে। প্রিয়ার মাসি তখন তাকে বোঝায় যে বিয়ের আগে এসব হয়ে ভালোই হয়েছে, কারণ যদি বিয়ের পরে এসব হতো তখন তো প্রিয়ার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত। প্রিয়া তখন মনে মনে ভাবতে থাকে যে তারা তো কোর্ট ম্যারেজ করে নিয়েছে, তাই সে নিজেকে সামলে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তার আর কারণের ডিভোর্সের ব্যাপারে কথা বলে। কারণ এভাবে প্রিয়াকে ধোঁকা দেওয়ার কারণে সে অনেক ভেঙে পড়ে। আর ওদিকে নিরুপমা সিদ্ধার্থকে ছেড়ে যাওয়ার কারণে সেও মন খারাপ করে বারে বসে ড্রিঙ্কস করতে থাকে। কিছুদিন পরে প্রিয়া তার পরিবারের সাথে একটি বাচ্চার নামকরণ অনুষ্ঠানে যায়। সেখানে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে প্রিয়ার মাঝে এক অদ্ভুত পরিবর্তন আসে। প্রিয়া বাচ্চাটিকে অনেক আদর করে। বাচ্চাটিকে কোলে নিয়ে প্রিয়ার খুব মা হতে ইচ্ছা করে। এরপরে প্রিয়া বাড়ি ফিরে তার বান্ধবীর সাথে বাচ্চার ব্যাপারে কথা বলে যে সে মা হতে চায়, কিন্তু এর জন্য সে কোনো পুরুষের সাহায্য নেবে না, বরং সে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মা হতে চায়। একজন অবিবাহিত মেয়ে হিসেবে বাচ্চা নিতে গেলে হসপিটালে নানা রকম ঝামেলা ফেস করতে হতে পারে। তাই প্রিয়া কারণকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবে। আর তারা যেহেতু লুকিয়ে বিয়ে করেছিল তাই প্রিয়া কারণের কাছে সাহায্য চায় যে সে যেন তার সাথে হসপিটালে যায়। কারণ যেহেতু প্রিয়ার সাথে অনেক বড় অন্যায় করেছে তাই সে প্রিয়ার কথাই রাজি হয়ে যায়। হসপিটালে গিয়ে কারণ আর প্রিয়া ডাক্তারের সাথে কথা বলে। প্রিয়া ডাক্তারকে জানায় কারণ স্বাভাবিকভাবে সন্তানের বাবা হতে পারবে না, তাই তারা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডাক্তার তাদের সব কথা শুনে কৃত্রিমভাবে প্রিয়ার গর্ভধারণের প্রক্রিয়া শুরু করে। কিন্তু হসপিটালের রুল অনুযায়ী তারা স্পার্ম ডোনারের কোনো ইনফরমেশন জানতে পারে না। তাই প্রিয়া চিন্তা করতে থাকে যে তার বাচ্চা দেখতে কেমন হবে আর তার আচার আচরণই বা কেমন হবে। এর 1 মাস পরে প্রিয়া আবারও হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে জানতে পারে সে মা হতে চলেছে। খবরটি শুনে প্রিয়া ভীষণ খুশি হয়। এরপর থেকেই সারাক্ষণ প্রিয়া তার বাচ্চাকে নিয়ে নানা রকম প্ল্যান করতে থাকে। তার পুরো দুনিয়া যেন এখন এই বাচ্চাটিকে কেন্দ্র করেই সামনে এগিয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রিয়া অনেক সাহস নিয়ে তার বাবা মাকে বাচ্চাটির ব্যাপারে সবকিছু খুলে বলে। কিন্তু প্রিয়ার বাবা মা এই ব্যাপারটিকে একদমই সাপোর্ট করে না। কারণ অবিবাহিত একটি মেয়ে প্রেগনেন্ট হয়েছে এটা আত্মীয় স্বজনরা জানতে পারলে প্রিয়ার বাবা মা আর কোথাও মুখ দেখাতে পারবে না। তাই প্রিয়ার মা প্রিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে প্রিয়া একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতে শুরু করে। এই অবস্থায় প্রিয়ার একা একা থাকতে খুবই কষ্ট হচ্ছিল। তাই কিছুদিন পরে প্রিয়ার মাসি আসে তার সাথে থাকার জন্য। মাসি প্রিয়াকে বেশ ভালোভাবেই দেখাশোনা করতে থাকে। কয়েকদিন পরে কিছু একটা ভেবে প্রিয়া হসপিটালে যায় তার ডোনারের পরিচয় জানতে। কর্তৃপক্ষ থেকে প্রথমে মানা করলেও প্রিয়া অনেক রিকোয়েস্ট করায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রিয়াকে স্পার্ম ডোনারের ঠিকানা দিয়ে দেয়। প্রিয়া দেখতে পায় তার ডোনারের নাম পি জেমস। পরের দিন প্রিয়া তার অফিসের একটি সেমিনারে অ্যাটেন্ড করে। সিদ্ধার্থ তার অফিসের কাজে সেই একই সেমিনারে এসেছিল। সেই সেমিনারে প্রিয়া বক্তৃতা দিচ্ছিল, যা শুনে সিদ্ধার্থের বেশ ভালো লাগে। কিন্তু সেদিন সিদ্ধার্থ প্রিয়ার সাথে কথা বলার কোনো সুযোগই পায় না। সেমিনার শেষ করে প্রিয়া সেই পি জেমসের ঠিকানা খুঁজতে বের হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর প্রিয়া সেই ঠিকানাটি খুঁজে পায়, কিন্তু এটি ছিল একটি ক্লাবের ঠিকানা। প্রিয়া তখন বুঝতে পারে ডোনার তার ফর্মে ইচ্ছা করে ভুল ঠিকানা লিখে রেখেছিল। এদিকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে প্রিয়ার ক্ষুধা লেগে যায়, তাই সে ওই ক্লাবের ভেতরে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। প্রিয়াকে দেখতে পেয়ে সিদ্ধার্থ এসে তার সাথে কথা বলে। সে জানায় আজকের সেমিনারে প্রিয়ার স্পিচ সিদ্ধার্থের অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে সিদ্ধার্থ আর তার বন্ধুদের সাথে প্রিয়ার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই সিদ্ধার্থ প্রিয়া আর তার বন্ধুদেরকে সাথে নিয়ে তার বাড়িতে যায় তার বাবার সাথে পরিচয় করিয়ে দিতে। সেখানে গিয়ে প্রিয়া সিদ্ধার্থের বাবার সাথে অনেক গল্প করে। সিদ্ধার্থ আর তার বাবার বন্ধুত্বপূর্ণ বন্ডিং দেখে প্রিয়ার অনেক ভালো লাগে, আর সে মনে মনে তার অনাগত সন্তানের কথা ভাবতে থাকে। এরপরে প্রিয়া আর সিদ্ধার্থ বাড়ি এসে গল্প করে। তাদের দেখে মনে হচ্ছিল তারা দুজনেই যেন একে অন্যকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। কথায় কথায় প্রিয়া জানতে পারে সিদ্ধার্থ বাচ্চাদেরকে একদমই পছন্দ করে না। একথা শুনে প্রিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে প্রিয়ার ফ্লাইটের সময় হয়ে গেলে সিদ্ধার্থ প্রিয়াকে এয়ারপোর্টে এগিয়ে দিতে আসে। সেখানে প্রিয়া সিদ্ধার্থ থেকে বিদায় নেওয়ার সময় কোনো এক অজানা কানেকশন ফিল করে। আসলে প্রিয়ার গর্ভে যে সন্তান ছিল সেটা ছিল সিদ্ধার্থের।
সেদিন হসপিটালে ভুল করে সিদ্ধার্থের স্পাম দিয়েই প্রিয়ার আইভিএফ এর কাজ করা হয়েছিল। প্রিয়া নিজের অজান্তেই সিদ্ধার্থের সন্তানের মা হতে যাচ্ছে, তাই হয়তো সিদ্ধার্থের কাছে আসাতে প্রিয়া এক অদ্ভুত টান অনুভব করছিল। দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায়। প্রিয়া একটি ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলের মুখ দেখে প্রিয়া তার সব কষ্ট ভুলে ছেলেকে নিয়ে অনেক খুশি থাকে। এরপর আমাদেরকে 8 বছর পরের দৃশ্য দেখানো হয়। প্রিয়া অনেক বড় একটি কোম্পানিতে বেশ ভালো পোস্টে চাকরি করছে। একদিন বস এসে প্রিয়ার সাথে একটি প্রজেক্টের ব্যাপারে কথা বলে। বস প্রিয়াকে অফার করে যে সে যদি এই প্রজেক্টে এনে দিতে পারে তবে সে কোম্পানির কিছু শেয়ার প্রিয়ার নামে করে দেবে। আর অনেক বড় বড় কোম্পানি এই প্রজেক্টটি পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। প্রিয়া তখন অনেক কনফিডেন্টের সাথে তার বসকে কথা দেয় যে সে এই কাজটি পেয়েই ছাড়বে। এরপরের দৃশ্যে আমরা প্রিয়ার ছেলে পার্থিবকে দেখতে পাই। পার্থিবের বাবা না থাকার কারণে স্কুলের বন্ধুরা পার্থিবকে সবসময় বুলি করত, যার কারণে তার অনেক মন খারাপ হতো। একদিন বিকালবেলা ফুটবল খেলার সময় পার্থিব ভুল করে ফুটবলটি একটি লোকের দিকে ছুঁড়ে মারে। লোকটি বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকাতেই আমরা দেখতে পাই সেটা ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ এমনিতেই বাচ্চাদেরকে পছন্দ করত না, তার উপর বল গায়ে লাগায় সে বেশ বিরক্ত হয়ে পার্থিবের বলটি ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে ছোট পার্থিবেরও অনেক রাগ হয়। সে বাড়ি এসে তার মাকে সবকিছু বলে দেয়। তাই পরের দিন প্রিয়া পার্থিবকে নিয়ে মাঠে যায় সেই লোকের সাথে দেখা করতে যে পার্থিবের বল ফেলে দিয়েছিল। সেখানে গিয়ে প্রিয়া দেখতে পায় সেই লোকটি ছিল সিদ্ধার্থ। এত বছর পর দেখা হয়ে প্রিয়া আর সিদ্ধার্থ দুজনেই বেশ খুশি হয়। তারা দুজনেই অনেক গল্প করে। পরের দিন প্রিয়া অফিসের প্রজেক্টের মিটিংয়ে গিয়ে দেখতে পায় সেখানে সিদ্ধার্থ একই প্রজেক্টের জন্য এসেছে। মিটিং শেষ হলে সিদ্ধার্থ আর প্রিয়া কফি খেতে আসে। সেখানে তারা প্রজেক্টের ব্যাপারে কথা বলে। তাদের দুজনকেই তাদের বসেরা বলেছিল তারা যদি এই প্রজেক্টটি নিয়ে যেতে পারে তাহলে তাদেরকে কোম্পানির শেয়ার দেওয়া হবে, যেটা নিয়ে তারা দুজনেই বেশ মজা করছিল। এর কয়েকদিন পর প্রিয়া অফিস থেকে বাড়ি ফিরে পার্থিবকে কোথাও খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে আশেপাশের সব জায়গায় খুঁজে দেখলেও ছেলেকে কোথাও খুঁজে পায় না। সিদ্ধার্থ প্রিয়ার সাথে পার্থিবকে খুঁজতে শুরু করে। ছেলেকে খুঁজে না পেয়ে প্রিয়া পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রিয়াকে তার হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করে। তখন প্রিয়া জানায় সে একজন সিঙ্গেল মাদার। প্রিয়া তার স্বামীর কথা শুনে বেশ অপ্রস্তুত হলে সিদ্ধার্থ প্রিয়াকে বাড়ি চলে যেতে বলে। এরপরে পুলিশ আর সিদ্ধার্থ মিলে পার্থিবকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ পার্থিবকে খুঁজে নিয়ে প্রিয়ার কাছে আসে। ছেলেকে খুঁজে পেয়ে প্রিয়া তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পার্থিব জানায় সে শুনেছিল তার বাবা বেঙ্গালুরুতে থাকে, তাই সে বাবাকে খোঁজার জন্য সেখানে যাচ্ছিল। প্রিয়া ভেবেছিল সে হয়তো তার ছেলেকে বাবা এবং মা দুজনেরই ভালোবাসা দিতে পারবে, কিন্তু এভাবে ছেলের মুখে বাবার কথা শুনে প্রিয়া মনে মনে বেশ ভেঙে পড়ে। পরের দিন পার্থিব ফুটবল খেলতে গেলে বড়রা তাকে খেলতে নেয় না। তখন সিদ্ধার্থ একটি বল নিয়ে এসে পার্থিবের সাথে খেলতে শুরু করে। একদিকে অফিসের কাজ, অন্যদিকে পার্থিবের সাথে খেলাধুলা করে সিদ্ধার্থ বেশ সময় কাটাচ্ছিল। পার্থিবও সিদ্ধার্থকে এখন বেশ পছন্দ করতে শুরু করেছে। সিদ্ধার্থ আর পার্থিবের এমন বন্ডিং দেখে প্রিয়ার বেশ ভালো লাগে। সিদ্ধার্থ একদিন কথায় কথায় জানতে পারে প্রিয়া আইভিএফ পদ্ধতির মাধ্যমে পার্থিবের জন্ম দিয়েছে, যেটা শুনে সিদ্ধার্থ বেশ খুশি হয়, কারণ সে মনে মনে প্রিয়াকে অনেক পছন্দ করত। আর সেই সাথে কেন যেন পার্থিবকেও তার অনেক আপন মনে হতো। কয়েকদিন পরে সিদ্ধার্থ পার্থিবকে সাথে নিয়ে বেঙ্গালুরুতে যায়। যাওয়ার সময় তারা অনেক এনজয় করে। সিদ্ধার্থ প্রিয়া আর পার্থিবকে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে। সেখানে গিয়ে পার্থিব অনেক আনন্দ করে। সেই সময়ে নিরুপমা সিদ্ধার্থের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। নিরুপমা আবারও সিদ্ধার্থের সাথে নতুন করে সম্পর্ক করতে চাইছিল। প্রিয়া এসব বুঝতে পেরে সিদ্ধার্থকে কিছুটা ইগনোর করতে শুরু করে, যেটা সিদ্ধার্থ একদমই মানতে পারছিল না। তাই সে প্রিয়ার সাথে কথা বলতে তার অফিসে যায়। সেখানে প্রিয়া সিদ্ধার্থকে বলে আজকে পার্থিবের জন্মদিন, তাই সে যেন তার গার্লফ্রেন্ড নিরুপমাকে সাথে নিয়ে পার্টিতে চলে আসে। তখন সিদ্ধার্থ জানায় নিরুপমা তার গার্লফ্রেন্ড নয়। সিদ্ধার্থ বুঝতে পারে প্রিয়া নিরুপমাকে একদমই পছন্দ করছে না। বাড়ি ফিরে সিদ্ধার্থ নিরুপমাকে বলে দেয় যে সে তাকে আর ভালোবাসে না, তাই সে যেন সময় নষ্ট না করে এখান থেকে চলে যায়। নিরুপমাও বুঝতে পারে সিদ্ধার্থ এখন প্রিয়াকে ভালোবাসে, তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলায় সিদ্ধার্থ একটি কস্টিউম পরে পার্থিবের জন্মদিনে আসে। সিদ্ধার্থকে পেয়ে পার্থিব অনেক খুশি হয়। জন্মদিনের পার্টি শেষ হলে সিদ্ধার্থ প্রিয়ার থেকে অনুমতি নিয়ে তার রুমে যায় চেঞ্জ করতে। সেখানে গিয়ে সিদ্ধার্থ প্রিয়ার ল্যাপটপ ওপেন দেখে কিছু একটা দেখতে থাকে। এরই মধ্যে প্রিয়া সেখানে চলে আসলে সিদ্ধার্থকে দেখে ভাবে সে হয়তো তার অফিসের প্রজেক্ট নষ্ট করার জন্য তার ল্যাপটপে হাত দিয়েছে, কিন্তু সিদ্ধার্থ আসলে প্রিয়াকে হেল্প করার জন্যই তার ল্যাপটপে হাত দিয়েছিল। প্রিয়া এসব বুঝতে না পেরে সিদ্ধার্থকে অপমান করে বের করে দেয়।
কিছুদিন পরে প্রিয়া অফিসে গিয়ে জানতে পারে তারা সেই কাঙ্ক্ষিত প্রজেক্টের কাজ পেয়ে গিয়েছে। প্রিয়া এটা শুনে অনেক খুশি হয়। আর সেই সাথে সে এটাও বুঝতে পারে সেদিন সিদ্ধার্থ আসলে প্রিয়াকে সাহায্য করার জন্যই তার ল্যাপটপে হাত দিয়েছিল। কিন্তু প্রিয়া এখন সিদ্ধার্থের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই পায় না, কারণ ততক্ষণে সিদ্ধার্থ সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে পার্থিব সিদ্ধার্থকে অনেক মিস করছিল। পরের দিন প্রিয়া জানতে পারে পার্থিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয়া অনেক বিচলিত হয়ে তার ছেলেকে খুঁজতে থাকে। এর কিছুক্ষণ পরে সিদ্ধার্থ প্রিয়ার মাসিকে কল করে জানায় যে পার্থিব তার বাড়িতে গিয়েছে। আসলে পার্থিব সিদ্ধার্থকে অনেক মিস করছিল, তাই সে কাউকে কিছু না জানিয়েই সিদ্ধার্থর কাছে চলে গিয়েছে। পরের দিন সিদ্ধার্থ পার্থিবকে নিয়ে প্রিয়ার কাছে আসে। সেখানে প্রিয়া সিদ্ধার্থকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। সিদ্ধার্থ তখন প্রিয়াকে জানায় পার্থিব আর প্রিয়াকে ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না। তাদের দুজনকেই সে এখন ভীষণ ভালোবাসে। তাই সে প্রিয়াকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। এটা শুনে প্রিয়া অনেক খুশি হয়, কারণ প্রিয়াও সিদ্ধার্থকে অনেক ভালোবেসে ফেলেছিল। আর পার্থিব যেহেতু সিদ্ধার্থকে অনেক পছন্দ করে, তাই প্রিয়া সিদ্ধার্থকে বিয়ে করতে রাজি হয়। নিজের অজান্তেই প্রিয়া এখন তার সন্তানের আসল বাবাকেই বিয়ে করতে যাচ্ছে। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।